প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত O2 বদমাস চ্যানেলে। তোমরা আজকে মূলত আরআরবি গ্রুপ ডি পর্যায়ের পরীক্ষা আসন্ন। সেই পর্যায়ের পরীক্ষাতে আমরা অনেক কোশ্চেন পাবো যেগুলো কিন্তু জেনারেল কম্বাইন্ড রিলেটেড, এবং এই জেনারেল কম্বাইন্ডের মধ্যে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বা সাবজেক্ট হচ্ছে কিন্তু ইন্ডিয়ান পলিটি। আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা কিন্তু ইন্ডিয়ান পলিটির উপর নির্ভর করে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 25টা কোশ্চেনের একটি তালিকা, যেখান থেকে আজকে আমরা কিন্তু আমাদের এই ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব। তো আসো শুরু করা যাক আমাদের সেই 25টা কোশ্চেনের তালিকা, যেটা আজকে আমাদের বিবেচ্য বিষয়। দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, which part of the constitution is described as the conscience of the constitution? কনসাইন্স, দেখো কথার মানেটা হচ্ছে আমাদের বিবেক বোধকে বোঝায়। আমরা এই কনসাইন্স কথার আগে পেয়েছি, কোথায় আমরা পেয়েছিলাম মূলত যখন তোমরা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার পড়েছিলে, সেখানে তোমরা পড়েছিলে আর্টিকেল কিন্তু 25। যে আর্টিকেল 25 এর মধ্যে তোমরা পড়েছিলে ভারতবর্ষের সেকুলার ক্যারেক্টার বা ধর্মনিরপেক্ষ চরিত্র, অর্থাৎ আমাদের প্রত্যেকের জাত বা ধর্ম যাই হোক না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা আমাদের মনের মধ্যে যে ধর্মটা আছে, যে আবেগটা আছে, তাকে কিন্তু আমরা কিন্তু সবাই পালন করতে পারবো। আমাদের নিজেদের প্রত্যেকের স্বাধীনতা আছে, অর্থাৎ আমার ধর্মাচরণে কিন্তু কোনো বাধা হবে না। আমরা স্বেচ্ছা আমাদের মতন করে আমাদের ধর্মীয় যে আচরণ পালন করতে পারবো, সেটা মূলত আমাদের ধর্মনিরপেক্ষতার চরিত্র। এটা কিন্তু আমরা পড়েছিলাম আমাদের আর্টিকেল 25 আমাদের মৌলিক অধিকারের মধ্যে। কিন্তু এখানে প্রশ্নটা আছে যে কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন বলছে, অর্থাৎ আমাদের সংবিধানের যে বিবেক বোধটা বলছে। সেখানে পড়েছিলাম আমাদের ভারতীয় নাগরিকদের প্রত্যেকের যে বিবেক বোধটা ছিল সেটা বোঝাতে গেলে আমরা কনসাইন্সটা পড়েছিলাম, কিন্তু এখানে বলেছে যে আমাদের কনস্টিটিউশনের কোনটা হবে কিন্তু কনসাইন্স। দেখো লক্ষ্য করে যে অপশন দেখতে পাচ্ছ, ফান্ডামেন্টাল রাইটস আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে, প্রিয়াম্বল এবং ফান্ডামেন্টাল ডিউটিস। এবার আমি তোমাদের উত্তরটায় যাওয়ার আগে প্রথমে বলে রাখি, যার মধ্যে আমাদের সংবিধানের মূল উদ্দেশ্যটা বলা আছে, যার মধ্যে বলা আছে আমাদের সংবিধানের বিভিন্ন ধারণাগুলো, কনসেপ্ট গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সংবিধানের অবজেক্টিভটা কি, সংবিধানে ভারতবর্ষের বলা হয়েছে, এবং সংবিধানটা কবে গৃহীত হয়েছিল, যে কথাগুলো বলা আছে, যাকে ছাড়া সংবিধানটা পুরোপুরি ভাবে একটা ইনকমপ্লিট বলা চলে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু হচ্ছে আমাদের প্রিয়াম্বল। অর্থাৎ আমি এখানে উত্তরটা করলাম হচ্ছে প্রিয়াম্বল। উত্তরটা হচ্ছে কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে প্রিয়াম্বল, অর্থাৎ প্রিয়াম্বলটা আমাদের সংবিধানের এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কনস্টিটিউশনের সঙ্গে যেমন একসঙ্গে গৃহীত হয়েছিল, অর্থাৎ অ্যাডপ্ট হলো এবং একসঙ্গে স্টার্ট হয়েছিল। যদি আমাদের কনস্টিটিউশনের কোনো বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে, যদি বুঝতে সমস্যা থাকে, ধোঁয়াশা লাগে, প্রিয়াম্বল ছাড়া একদম সেই ধোঁয়াশাটা কখনোই পরিষ্কার হবে না। তাহলে প্রিয়াম্বলটাকে কনস্টিটিউশনের কি পার্ট বললাম? আমি বললাম ইন্টারঅ্যাকশন পার্ট বললাম, বা ভূমিকা বললাম, বা এটাকে ইন্টিগ্রেট পার্টও বলতে পারছি, কারণ প্রিয়াম্বলটা সংবিধানের কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ। আর কোশ্চেনটা যে কনসাইন্স অফ কনস্টিটিউশন কাকে বলছি, প্রিয়াম্বল কেন বলছি, কারণ এর মধ্যে সংবিধানের বিভিন্ন রকম মোটো উদ্দেশ্য, পারপাস, আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভ, আমাদের দেশের নেচার কেমন হবে, কোথা থেকে কনসেপ্টগুলো নেওয়া হয়েছে, কবে অ্যাডাপশন হয়েছে, প্রতিটা জিনিস যা যা আমাদের মেকারদের আদর্শ উদ্দেশ্য যদি এর মধ্যে বলা আছে, তাই আমি প্রিয়াম্বলটাকে উল্লেখ করছি, আমাদের সংবিধানে কিন্তু তোমার কনসাইন্স বলে উল্লেখ করছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার দিকে তাকিয়ে। পরের কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ইন ইন্ডিয়ান ইজ বরড ফ্রম, কোন দেশ থেকে এই প্রসিডিওর এস্টাবলিশড বাই লটা নেওয়া হয়েছে? দেখো, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ভারতবর্ষের একটা বিচার ব্যবস্থার ট্র্যাডিশনাল ওয়ে, অর্থাৎ আইনে যা বলা আছে সেই আইন মোতাবেক পদ্ধতিতে কিন্তু আমাদের বিচার প্রক্রিয়াটা চলে। একটা সময় আমাদের দেশে আইপিসি ছিল, ইন্ডিয়ান পিনাল কোড, সেটা কিন্তু রিপিলড হয়ে তার বিকল্প হিসেবে এসেছে কিন্তু ভিএনএস, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা। সেখানে কিন্তু বিভিন্ন অপরাধের বিভিন্ন ধারা পরিবর্তন হয়েছে, এবং যুগোপযোগী ধারা কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু সেগুলো কিন্তু তৈরি করেছেন, যেগুলো কিন্তু আজকালকার দেশে কিন্তু বিভিন্ন অপরাধ হোক বা বিভিন্ন পরিস্থিতির সঙ্গে বিচার করে কিন্তু সে ধারাগুলো যুক্ত করা হয়েছে, সংশোধন করা হয়েছে আগের থেকে, এবং এটা কিন্তু বাস্তবসম্মত করা হয়েছে। সুতরাং এই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যেটা কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা ট্র্যাডিশনাল ওয়ে, যেটাকে ফলো করা হয়, যদিও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জাজমেন্টের সময় ডিউ প্রসেস অফ ল দেখতে পারি, যেখানে কিন্তু আইনের বৈধতাকে কিন্তু
ঠিক না বেঠিক বিচার করা হয়। যদিও ট্র্যাডিশনাল ভারতবর্ষে এই প্রসেসটা দীর্ঘদিন ফলো করা হয়েছে, এমন নয় যে ডিউ প্রসেস হলে ফলো করা হয়নি বা হবে না, ন্যাচারালি সেটাও একটা বিচার ব্যবস্থার পদ্ধতি। কিন্তু এখানে প্রশ্নটা আছে যে প্রসিডিউর স্টাবলিশ বাই ল এর অরিজিনটা কোথায়? অরিজিন কথার মানে হলো এর উৎসস্থলটা কোথায়, জন্মটা কোথায়। অনেক দেশে তো ব্যবহার করা হয় বা এই নিয়মটা ফলো করে, ভারতবর্ষে সেসব দেশের সিস্টেমটাকে ফলো করে এই বিচার ব্যবস্থা পদ্ধতির ক্ষেত্রে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে অরিজিনটা কোথায়। আমরা এর অরিজিনে কিন্তু বলবো হচ্ছে জাপান। তাহলে জাপান থেকে কিন্তু এই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর যে কনসেপ্টটা ভারতবর্ষের সংবিধানের, ভারতবর্ষের বিচার ব্যবস্থা ফলো করা হয়, ভারতবর্ষে বিভিন্ন রকম বিচার ব্যবস্থার ক্ষেত্রে এগুলো মেনে চলা হয়, এটা কিন্তু এর অরিজিনটা আমরা বললাম কিন্তু জাপান। কিন্তু মাথায় রাখবো অনেক দেশে কিন্তু বিচার ব্যবস্থায় কিন্তু এই পদ্ধতি কিন্তু ফলো করার উদাহরণ কিন্তু আছে। ভারতবর্ষ সেটা কিন্তু দেখেন, ভারতবর্ষতেও একটা উদাহরণ এই পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কোথায় উত্তর করলাম? অপশন সি মানে জাপান। চলো পরের কোশ্চেন আসছি, হুইচ ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যাভেলেবল অনলি টু সিটিজেন্স অ্যান্ড নট টু ফরেনার্স। উত্তর দেখো এখানে, মানে প্রশ্নটা একবার দেখো, নট টু ফরেনার্স, অর্থাৎ যেটা কিন্তু শুধুমাত্র কিন্তু আমরা অর্থাৎ ভারতবর্ষের নাগরিকরা ব্যবহার করতে পারি, আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে, কোনো বিদেশিরা নয়। একবার লক্ষ্য করে দেখো, নট টু বলেছে, তার মানে কিন্তু আমাদের সংবিধানে এমন অনেক অধিকার আছে যেটা আমরা সিটিজেন্সরা পাই, আবার ফরেনার্সরা পাচ্ছে। কিন্তু এক্সক্লুসিভলি কিছু রাইটস যেটা শুধুমাত্র আমরা ভারতের নাগরিকরা পাই কিন্তু বিদেশিরা পায় না, তেমন রাইটস এর কথা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথম অপশনটা আছে রাইট টু ইকুয়ালিটি, মানে কি আইনের চোখে সবাই সমান অধিকারের কথা বলা হচ্ছে। তার মানে দেখো ছোট্ট একটা উদাহরণ, ভারতবর্ষের অনেক জেল খুঁজে দেখো, সেখানে যেমন ভারতীয় নাগরিকরা যেমন জেলে বন্দী আছে, অনেক বিদেশি অপরাধীও বন্দী আছে। তার মানে কি এটা দুক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, কি নাগরিক কি বিদেশি। আবার দেখো আমি বিতে পড়ে আসছি, সিতে বলেছে রাইটস এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। অর্থাৎ এখানে তোমরা এটাকে পড়ে এসেছিলে আর্টিকেল 23 এবং 24-এ, 23rd and 24th এই আর্টিকেলস এ পড়ে এসেছিলে, তোমার এক্সপ্লয়টেশনের কথাটা পড়ে এসেছিলে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, ওদের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার কিন্তু রাইট টু রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতা অধিকার, যদি ভারতবর্ষের বিভিন্ন রকম তোমরা তীর্থস্থান দেখেছো যে কোনো ধর্মের, তা সেক্ষেত্রে তো দেখেছো অনেক ক্ষেত্রে আমরা বিদেশিও দেখতে পাই, তারা কিন্তু সেখানে কিন্তু এসে তারাও কিন্তু তাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটি পালন করছে, তারাও সেখানে আসছেন দেখা যায়। কিন্তু আমার তো কোশ্চেন জানতে চাইছে শুধুমাত্র নাগরিকরা পাচ্ছেন, বিদেশিরা পাচ্ছে না। আমরা এখানে অ্যান্সার করলাম হচ্ছে রাইট টু ফ্রিডম। এই অ্যান্সার রাইট টু ফ্রিডম, যেটা একমাত্র নাগরিক হিসেবে আমাদের জন্য দেয়া হয়েছে, বিদেশিরা পায় না। যদি রাইট টু ফ্রিডম দেখো, তোমরা প্রত্যেকে মনে করে দেখো, তোমাদের ঠিক মনে পড়বে এই পার্টিকুলার আর্টিকেলের কথা মনে আসবে, আর্টিকেল 19। তোমরা সেখানে পড়ে এসেছিলে আর্টিকেল 19 এর 1A, তারপরে হচ্ছে পড়েছিলে বি, তারপরে পড়েছিলে সি, তারপর পড়েছিলে ডি, তারপর পড়েছিলে ই, তারপরে পড়েছিল হচ্ছে জি। কেননা ই এর পরে এফটা আগে বাদ চলে গেছিল, যেটা বর্তমানে প্রপার্টি রাইট, ওই রাইট টু প্রপার্টি হয়ে গেছে, তো লিগ্যাল রাইট হয়ে গেছে। তারপর সেখানে 1, 2, 3, 4, 5, 6 নিশ্চয়ই মনে আছে, যেখানে আমাদের বলা আছে এক্সপ্লয়, এখানে আমাদের আমাদের বাক স্বাধীনতা আছে, স্পিচ এক্সপ্রেশন আছে, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স, প্রফেশন, এরকম 6টা রাইটস কিন্তু আমার আর্টিকেল 19 এর মধ্যে মেনশন করা আছে, যেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, যেটা এক্সক্লুসিভলি কিন্তু আমরা অর্থাৎ ভারতীয় নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে, বিদেশিদের জন্য নয়। লক্ষ্য রাখবে কিন্তু বললাম এখানে এ বি সি ডি ই এর পর জি বলেছি, কারণ এফটা কিন্তু বাদ চলে গেছে, বর্তমানে তার স্ট্যাটাসটা কিন্তু হচ্ছে সে লিগ্যাল রাইটস হয়ে রয়েছে, সুতরাং এফটা কিন্তু বাদ, মাথায় রাখবে। তাই 19 এর এখানে 1A বি সি ডি ই এর পর জি বললাম, মোট কতগুলো রাইট বললাম? 6টা। এক্সক্লুসিভলি কারা পাচ্ছেন? আমরা মানে কারা? সিটিজেন্স। কারা এটা পাচ্ছেন না? ফরেনার্স, তাই যেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। চলো অ্যান্সার করলাম বি। এবার আসছি পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আমি বেশি কিছু কথা বলছি না, এখানে আনটাচেবিলিটির তলায় মার্ক করলাম, অ্যাবলিশন বললাম, অর্থাৎ কি তুলে দেওয়া হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ, ছুতমার্গ। যে ছুতমার্গের ক্ষেত্রে যার আন্দোলনের কথা শুনতে পাই, যার আন্দোলন কিন্তু এক্ষেত্রে কিন্তু বড়সড় ভূমিকা পালন করেছিলেন, সেক্ষেত্রে ভারতীয় সমাজ থেকে এটা অ্যাবলিশন করা হয়েছিল কিন্তু আনটাচেবিলিটি ফ্রি সোসাইটি। অর্থাৎ এখানে কিন্তু যে এই অস্পৃশ্যতার কারণে এক পক্ষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে,
এমন সমাজ ব্যবস্থা কখনো কিন্তু গ্রহণযোগ্য নয়। সেই ধরনের সমাজ ব্যবস্থা গঠন করতে হবে যেখানে কিন্তু কোন রকমের কিন্তু অস্পৃশ্য থাকবে না, এবং প্রত্যেকটা মানুষ তার জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা পাশাপাশি সহাবস্থান করবে, একে অপরের সঙ্গে সম্মানের সঙ্গে তারা বসবাস করে, এবং ভারতের সংবিধানের প্রতি তারা কিন্তু নিজেদেরকে তাদের কনফিডেন্সটা রাখবেন বা নিজেদের কিন্তু বিশ্বাসটা রাখবেন। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে যে আনটাচেবিলিটি অ্যাবলিশন অবশ্যই আমরা কিন্তু করছি। আর্টিকেল 17 মানে 17 আর্টিকেলে মেনশন করা আছে হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এবং যেহেতু এখানে পাশাপাশি তোমাদের এই আর্টিকেল মনে করে রাখো যে আর্টিকেল তোমরা 15-এ পড়েছিলে, 15-এ তোমরা কি পড়েছিলে, তোমরা 15-এ পড়েছিলে যে একটা ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি হতে হবে। এবং ডিসক্রিমিনেশন ফ্রি বলা মানেই হচ্ছে তোমার দেখো রিলিজিয়ন হবে, কাস্ট হবে, রেস হবে, সেক্স হবে, প্লেস অফ বার্থ। যখনই তোমাদেরকে কোনো মাথায় একটা প্রশ্ন আসবে যে ডিসক্রিমিনেশনের কতগুলো গ্রাউন্ডস হয়, ভেদাভেদে কতগুলো ক্ষেত্র হয়, তখনই বলে 5টা গ্রাউন্ডস। কি কি বললাম? রিলিজিয়ন, কাস্ট, রেস, সেক্স, প্লেস অফ বার্থ। তার মানে এটা তো আমাদের অ্যান্সার হলো না, অ্যান্সার আগে করেই ফেলেছি। 16 তোমরা কি পড়েছিলে? তোমরা পড়েছিলে ইকুয়ালিটি ইন দ্য পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরিতে সমান অধিকার। যদিও সেখানে এক্সেপশন বলা আছে, এসসিস, এসটিস বা মহিলা, এগুলো এক্সেপশন, অর্থাৎ এগুলো ব্যতিক্রম। এগুলো কখনোই কিন্তু পাবলিক এমপ্লয়মেন্টের যে সমান অধিকার ক্ষেত্রে কোন রকম কিন্তু নিয়মটাকে ভায়োলেশন করে না। এক্সেপশন এসসিস, এসটিস এবং ওমেন। আবার ধরো 18 যেখানে অ্যাবলিশন অফ টাইটেলস এর কথা বলা ছিল, অর্থাৎ আমরা এখানে অ্যান্সার কোনটা করলাম? অ্যান্সার করেছি অপশন সি, অর্থাৎ আর্টিকেল 70 হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেন 5 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তোমরা অনেকেই জানো যে শর্ট ফর্ম বলছি ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এর মধ্যে এমন কিছু নির্দেশ দেওয়া আছে যেগুলো তোমার কিন্তু মেনে চলার মধ্য দিয়ে সরকার একটা ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকার রাষ্ট্র তৈরি করতে পারে, এবং সেই ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য নির্দেশটা আমাদের সংবিধান নির্মাতারা কিন্তু সংবিধানের মধ্যে কিন্তু উল্লেখ করে গেছিলেন। এটা কোন পার্টে পড়েছো তোমরা? এর পার্ট ছিল হচ্ছে 4, যার আর্টিকেল নাম্বারটা তোমার ছিল হচ্ছে 36 থেকে 51। আবার বলছি, এর পার্ট হলো 4 এবং এর আর্টিকেল নাম্বারটা হলো 36 থেকে 51, যাতে মেনশন করা ছিল। তার মানে ইনস্ট্রাকশনটা কে দিয়েছেন? ইনস্ট্রাকশন দিয়েছে হচ্ছে আমাদের কনস্টিটিউশন। কাকে দিয়েছে? আমাদের গভর্নমেন্টকে। যখন তোমরা সরকার চালাবে এমন পলিসি তৈরি করবে যে পলিসিগুলোর মধ্য দিয়ে ওয়েলফেয়ার স্টেট তৈরি হয়, জনকল্যাণকর রাষ্ট্র তৈরি হয়। সেই ইনস্ট্রাকশনটা কোন সরকারের জন্য? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, বোথ সরকারকে সেই প্রিন্সিপাল মেনে তোমার কিন্তু পলিসি প্রিপারেশন করতে হবে, যার দ্বারা নাগরিকদের জীবনটা ওয়েলফেয়ারে ভরে যায়, অর্থাৎ ওয়েলফেয়ারিজম হয়। তাহলে এখানে বলেছে কোনটা এখানে ডিরেক্টিভ প্রিন্সিপালে পড়ছে না, এমন কোন পলিসি নয় যেখানে কিন্তু এই ওয়েলফেয়ার স্টেটের পলিসিটা কিন্তু যুক্ত নয়। আমরা কিন্তু এখানে অ্যান্সার করলাম হচ্ছে রাইট টু প্রপার্টি। তার কারণ তোমরা সবাই জানো রাইট টু প্রপার্টি একটা সময় ফান্ডামেন্টাল রাইট ছিল, যেটা বর্তমান স্ট্যাটাস হচ্ছে লিগ্যাল রাইট, অর্থাৎ বর্তমান স্ট্যাটাস লিগ্যাল রাইট হিসেবে সেটা আছে আর্টিকেল 308। এখানে কোশ্চেন জানতে চেয়েছে কি নট এ ডিপিএসপি বা নট এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। আমরা অ্যান্সার করলাম তাহলে সি, রাইট টু প্রপার্টির। তার প্রেজেন্ট স্ট্যাটাসটা আমরা কি বললাম? এটা আছে বর্তমানে লিগ্যাল রাইট হিসেবে আছে। আর্টিকেল নাম্বার কত বলছি? 300 ক্লিয়ার সবাই? চলো পরের কোশ্চেন যাওয়া যাক। বলছে the right to education was made a fundamental rights by, the right to education শিক্ষার অধিকার বলছে made a fundamental rights by, অর্থাৎ রাইট টু এডুকেশনটাকে কোন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে একটা মৌলিক অধিকারে কনভার্ট করা হয়েছে? লক্ষ্য করো, খুবই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা সময় আমাদের রাইট টু এডুকেশন ছিল আপ টু 6 ইয়ার্স, যে সময় সেটা আর্টিকেল নাম্বার ছিল হচ্ছে 45। তাহলে 45 আমরা কার মধ্যে দেখতে পাচ্ছ? এইমাত্র বলেছিলাম প্রিভিয়াস কোশ্চেনে ডিপিএসপি। এবার দেখো ডিপিএসপি মানে যখন ছিল আপ টু 6 ইয়ার্স অবধি, সেটা তোমার ছিল হচ্ছে নন জাস্টিসেবল, নন এনফোর্সেবল। তার মানে এডুকেশনটাকে প্রোভাইড করতে হবে, তার কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। এডুকেশন যদি বাচ্চারা নাও পেত, কোর্টের দ্বারা এনফোর্স করা যাবে তারও কোনো ব্যবস্থা বা সংস্থান ছিল না। গভর্নমেন্ট মনে করলেন আমাদের তো চিন্তা ভাবনাটা ভুল, তখন তারা কি করলেন? তারা এই 86 অ্যামেন্ডমেন্ট একটা পাস করলেন,
2002 সালে কি করলেন, এর বয়সটাকে বাড়িয়ে 6 থেকে 14 করলেন। তার মানে এখন আমাদের রাইট টু এডুকেশন কত বছর? 6 থেকে 14 বছর। আগে কত ছিল? আপ টু 6 ইয়ার্স। আগে কত আর্টিকেলে ছিল? আর্টিকেল 45। এখন এটা চলে এসছে আর্টিকেল নাম্বার 21A তে চলে এসছে, 21 এবং বর্তমানে এটা আছে ফান্ডামেন্টাল রাইটসে। আগে ছিল কার মধ্যে? ডিপিএসপি। তার মানে বোঝো, আগে ছিল ডিপিএসপি, এখন হলো ফান্ডামেন্টাল রাইটস। আগে ছিল আপ টু 6 ইয়ার্স, এখন হলো 6 থেকে 14। আগে ছিল আর্টিকেল 45, এখন হলো আর্টিকেল 21A। তার মানে প্রিভিয়াস যে স্ট্যাটাসটা ছিল তা কিন্তু রিপিল্ড হয়ে গেছে, বাদ চলে গেছে। তাহলে বর্তমানে যদি বলেছো যে মৌলিক অধিকারের মধ্যে যখন ইনক্লুড করা হলো এই এডুকেশনটাকে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে, এখন কিন্তু এটা জাস্টিসেবল এবং এনফোর্সেবল। তার মানে এখন কোর্টের কাছে বিচারযোগ্য, কোর্ট দ্বারা বলবৎযোগ্য। তার মানে বোঝো, স্ট্যাটাসটাকে চেঞ্জ করা হলো, এডুকেশনটাকে নিয়ে আসা হলো ডিপিএসপি থেকে রাইটস এর মধ্যে। তাহলে একবার ছোট্ট করে রিভিশন করে নি। আগে ছিল রাইট টু এডুকেশন যখন বলা হচ্ছে, আগে ছিল আপ টু 6 ইয়ার্স, এখন হলো 6 to 14 ইয়ার্স। আগে ছিল আর্টিকেল তোমার 45, এখন আর্টিকেল 21A। আগে ছিল ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে, এখন হলো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে। কোন সালেটা পাস হলো? 2002 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে বর্তমানে আমাদের রাইট টু এডুকেশনটা কি হচ্ছে? একটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার হিসাবে আছে তোমার আর্টিকেল নাম্বার 21A। এবং একটা বাড়তি কথা তোমাদের বলছি, দেখো 21 এর মধ্যে রাখা হয়েছে রাইট টু এডুকেশনটাকে। এবার লক্ষ্য করে দেখো 21টা কি? 21 তোমরা পড়ে এসছো, পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি। তার মানে বলছো একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা যদি দেশে এমার্জেন্সি হয় কখনো সাসপেন্ড হতে পারে না। তার সঙ্গে যখন 21A-টাকে অ্যাড করা হলো, তাহলে এই আর্টিকেলটা কিন্তু গুরুত্বটাকে বাড়ানো হলো। তাহলে অবশ্যই কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট জরুরি আর্টিকেল, প্রত্যেকে আমরা মাথায় রাখছি। চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি। 7 নম্বর, which writ is issued to produce a detained person before the court? তাহলে ডিটেইনড পারসন মানে কি? একটা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টের কাছে পেশ করতে হবে। তোমরা খুব ভালো করে জানো যে নিয়মটা বলছে যখন কোনো পার্সনকে গ্রেপ্তার করা হয়, সাধারণত অ্যারেস্টেড পার্সনকে গ্রেপ্তার করার সময় থেকে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে তাকে নিয়ারেস্ট কোর্টে প্রডিউস করতে হয় উইথ ফুল বডি। উইথ ফুল বডি কথা মানে যখন তাকে কোর্টে পেশ করা হচ্ছে তার 24 ঘন্টা সময়ের মধ্যে আগে তাকে তার কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তার মেডিকেল চেক আপ হবে, সে সুস্থ কি অসুস্থ সেটা দেখা হবে, দেন তাকে কিন্তু কোর্টে প্রডিউস করা হচ্ছে। এবং যেখানেই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে, অপরাধ কোথায় করেছেন সেটা বড় কথা, যেখানে গ্রেপ্তার করা হচ্ছে তার নিয়ারেস্ট কোর্টে প্রডিউস করা হবে, দেন তাকে কোর্টে পেশ করার ব্যাপারটা আসছে। এবার ভেবে দেখো, যদি এই 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পর থেকে কোর্টে পেশ করা কোনো প্রভিশন না থাকতো, তাহলে কি কোনো ব্যক্তির তার কি পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতা, তাকে কি রক্ষা করা যেতে পারতো? উত্তরটা নিশ্চয়ই না। তাহলে এই 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পেশ করতে হবে আছে বলেই এটা সব পক্ষই কনসার্ন, যারা গ্রেপ্তার করছে বা যাকে গ্রেপ্তার করছে দুজনেই কনসার্ন যে আমার বিচারটা কোর্ট করবে। যে কারণে কিন্তু 24 ঘন্টার সময়ের মধ্যে অ্যারেস্ট করার সময় থেকে নিয়ারেস্ট কোর্ট এবং ফুল বডিতে তোমার পেশ করা হচ্ছে। এখানে ফুল বডি মানে বোঝানো হচ্ছে যখন কোর্টে পেশ করা হবে তার আগে কিন্তু সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, মেডিকেল চেক আপ করা হবে। লক্ষ্য রাখবো সরকারি বলেছি, হাসপাতাল সরকারি হতে হবে, কোনো প্রাইভেট নয় কিন্তু। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে তোমাদের 24 ঘন্টার কথা বলে, এটা তোমরা কোথায় পড়েছিলে, কোন ধরনের রিটসে পড়েছিলে? অবশ্যই হেবিয়াস কর্পাস। তার মানে হেবিয়াস কর্পাসের মধ্যে তোমার কিন্তু বলা ছিল উইদিন 24 আওয়ার্স নিয়ারেস্ট কোর্ট এন্ড ফুল বডি কি প্রোভাইড করছে? আমাদের পার্সোনাল লিবার্টি। তাহলে এখানে যে কোশ্চেনটা দেখলাম, প্রডিউস এ ডিটেইনড পারসন বিফোর দ্য কোর্ট, আমরা হেবিয়াস কর্পাস করলাম। তাহলে কার বেলায় বললাম 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট কোর্ট ফুল বডি? হেবিয়াস কর্পাস। কেন বলা হলো? জাস্ট টু প্রোটেক্ট দ্য পার্সোনাল লিবার্টি। আর কখন থেকে 24 ঘন্টা কাউন্ট হচ্ছে? আফটার অ্যারেস্ট, মানে অ্যারেস্ট করার সময় থেকে 24 ঘন্টার মধ্যে। এবার তোমার অনেকের প্রশ্ন থাকে যে যদি দেখা যায় পরদিন কোনো সানডে পড়ে বা কোনো হলিডে পড়ে, তাহলে কি হবে? প্রত্যেকে মাথা রাখবে যে অ্যারেস্ট যখন করা হয়েছে তার থেকে 24 ঘন্টার মধ্যেই কোর্টে পেশ করা হবে। সেটা সানডে পড়ুক, কোনো দিওয়ালি পড়ুক বা দুর্গাপূজা পড়ুক, কোনো গুরুত্ব নেই। 24 ঘন্টা মানে 24 ঘন্টাই হতে হবে সেই পার্সনকে কোর্টে পেশ করার জন্য। সেটা এখন কোর্টে
পেশ করা হবে নাকি জাজের পারমিশন নিয়ে বা জাজ যদি অ্যালাউ করেন তার নিজের বাড়িতে পেশ করা হবে সেটা অন্য কথা। বাট 24 ঘন্টার নিয়মে কোনো কাটছাট হবে না, সে রবিবার পড়ুক বা কোনো আদার্স ছুটির দিন পড়ুক, এটা কিন্তু ফিক্সড 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় আফটার অ্যারেস্ট করার পর থেকে। চলো পরের কোশ্চেন যাওয়া যাক। 8 নম্বর বলছে হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলের মধ্যে মেনশন করা আছে? তো অনেকের প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল মানে দল ত্যাগ বিরোধী আইন, সবার আগে বোঝো এই অ্যান্টি ডিফেকশনের আওতায় কারা পড়বেন? যারা পার্লামেন্টের মেম্বার্স অর্থাৎ এমপিস, আর যারা স্টেট লেজিসলেচারের মেম্বার। তার মানে বোঝো আমি এখানে মেনশন করলাম লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে এই অ্যান্টি ডিফেকশন ল কিন্তু কার্যকরী নয়। তার মানে আজকে যদি পশ্চিমবঙ্গের কোনো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা জেলা পরিষদ বা পঞ্চায়েত বা ব্লক কোনো এক্স পার্টির টিকে থাকে, কাল তারা যদি সবাই ওয়াইতে কনভার্ট হয়ে যায়, রাতারাতি তারা কিন্তু সবাই ওয়াই পার্টির লোকাল বডি হয়ে যাবে, তাহলে কারো মেম্বারশিপ লস্টের কোনো প্রশ্ন উঠছে না। তারপরে কাদের ক্ষেত্রে দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লটা কার্যকরী নয়? উত্তরটা প্রথমে দিলাম হচ্ছে যারা লোকাল বডির মেম্বার। লোকাল বডি মানে কারা? পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এদের কথা বলছি। এদের ক্ষেত্রে প্রথমে ক্লিয়ার হয়ে যাও, অ্যান্টি ডিফেকশন ল কার্যকরী নয়। কাদের ক্ষেত্রে কার্যকরী? আমরা বললাম এমপিস বা এমএলএস বা পার্লামেন্টের মেম্বার বা স্টেট লিস্টের মেম্বার, যদি তারা যদি এমপি কখনো একটা পার্টির টিকিটে জিতেছেন, যে তারপরে পার্টি চেঞ্জ করে অন্য দলে চলে গেছেন, হয়তো জিতেছেন এক্স পার্টিতে, চলে গেলেন ওয়াই পার্টিতে, তো শুধু চলে গেলে হবে না, তাকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমি পার্টি চেঞ্জ করেছি। কারণ যদি সে এগ্রি না করে, আমাদের দেশে অ্যান্টি ডিফেকশন লটা এতই ফাঁকফোকর আছে, এতটাই দুর্বল যে পার্টি চেঞ্জ করেও, সে স্বীকার না করেও 5টা বছর সে অন্য দলে গিয়ে, নতুন দলে গিয়ে প্রিভিয়াস দলে ইলেক্ট হওয়া এমপি বা এমএলএ পোস্টে বহাল তবিয়তে কাটিয়ে দিল, আবার পরে ইলেকশন চলে আসতো, তখন তো রিজাইন করার কোনো মানে নেই, নতুন যে দলে গেছিল তার টিকিট পেয়ে যাচ্ছে এমপি এমএলএ কন্টেস্ট করার জন্য। তার মানে যদি সে স্বীকার করে যে হ্যাঁ আমি পার্টি চেঞ্জ করেছি, তাহলেই কিন্তু ডিফেকশনের আওতায় কিন্তু পড়ছে। আর যদি রিজাইন করে দেয়, সে মুখে কবুল করে যে হ্যাঁ আমি পার্টি চেঞ্জ করে অন্য দলে যাচ্ছি, দিয়ে আমি আবার ফ্রেশ হয়ে ইলেকশনে জিতে আসতে চাই, বুঝবো এটা সৎ ব্যক্তির উদাহরণ। কিন্তু এটা দেখা যায় না। আমরা আজকে গত কয়েক বছর দেখেছি পশ্চিমবঙ্গে, বা তার আগে পশ্চিমবঙ্গের বাইরে দেখেছি, যে অন্য দল থেকে এসছে, একটা পার্টিকুলার দলে এসছে, বহাল তবে তার এমপি এমএলএ পোস্টটা ধরে রেখেছে, কোথাও স্বীকার করছে না। এটা কোথাও গুড এক্সাম্পল নয়, এটা নৈতিকতা উদাহরণ নয়। নৈতিকতা তখনই হতো যদি সে রিজাইন করে ফ্রেশ করে নতুন দলে ইলেক্ট দেখাতো, তাই নৈতিকতা বলতে পারতাম। তাহলে কিন্তু বোঝো এই যে লটা রাজীব গান্ধী সরকার পাশ করেছিল, কবে পাশ করেছিলেন রাজীব গান্ধী সরকার? এটা পাশ করেছিলেন কিন্তু মনে রাখবো হচ্ছে অ্যান্টি ডিফেকশন লটা তোমার পাশ হয়েছিল কিন্তু সবাই জানো 1985 পাশ হয়েছিল। এবং কোন শিডিউলে বলা আছে? 10 শিডিউলে কিন্তু বলা আছে অ্যান্টি ডিফেকশন ল। তাহলে কাদের ক্ষেত্রে কার্যকরী, কাদের ক্ষেত্রে কার্যকর নয় বুঝলে, এবং কখন সেটা কার্যকরী হতে পারছে? যখন সে দল পাল্টেছে এবং সে স্বীকার করছে। আর এটাও দেখলাম দল পাল্টে ফেলেছে কিন্তু স্বীকার করেনি, এমন অবস্থা সে কি তার মেম্বারশিপটা বাকি অবশিষ্ট সময় 5 বছর ধরে রাখতে পারছে? নিশ্চয়ই পারছে। এটা কি সত্যি কথা বলতে কি এই লটাকে কোন রকম ভাবে নিখুঁত বলা যায়? উত্তরটা না। আর যারা দল পাল্টাচ্ছে কিন্তু স্বীকার না করে দল পাল্টাচ্ছে, তারা কিন্তু বুঝবে কোন নৈতিকতা উদাহরণ নয়। তাহলে অ্যান্টি ডিফেকশন লটা কোন শিডিউল দেখতে বললাম? 10 শিডিউলে। অপশন করলাম হচ্ছে আমরা বি। চলো পরের কোশ্চেন 9 নম্বরে, who decide dispute regarding the disqualification of members of parliament? তাহলে পার্লামেন্টের মেম্বারদের ডিসকোয়ালিফিকেশন গুলো কে এখানে তোমার কিন্তু ডিটারমাইন করবেন? দেখো নরমালি যদি কোনো ডিফেকশন রিলেটেড ইস্যু হয়, ডিফেকশন রিলেটেড ইস্যুস হয়, অর্থাৎ ধরো লোকসভার পার্লামেন্টের লোকসভার মেম্বার বা রাজ্যসভার মেম্বার যদি হয়, হয়তো তারা হয়তো অন্য দলে জয়েন করেছে, এখন স্বীকার করছে না, প্রিভিয়াস পার্টি চাইছে তার মেম্বারশিপ লস্ট হোক, তার প্রেশার ক্রিয়েট করছে স্পিকারের কাছে, চেয়ারম্যানের কাছে, বা এই কেস হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবে যে ডিফেকশন রিলেটেড হয়েছে, তাহলে একমাত্র স্পিকার সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় যে তার মেম্বারশিপ থাকবে কি না থাকবে। এরকম ব্যাপারটা আছে একমাত্র ডিফেকশনের ক্ষেত্রে। বাট জেনারেলি আদার্স, অর্থাৎ যেখানে ডিফেকশন রিলেটেড নয়, সেখানে হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো রকম ম্যাটার্স রিলেটেড আছে,
সেই মেম্বার অন্য কোনো হয়তো এমন কোনো অ্যাবিউজিভ কাজবাজ করেছেন যা হয়তো হাউস অ্যালাউ করে না, তার গরিমা পদটা অ্যালাউ করে না, বা সে করেছেন, সেই ক্ষেত্রে যদি সেই মেম্বার্সের ডিসকোয়ালিফিকেশন করতে হয়, সেই মেম্বার্সের অবশ্যই কিন্তু এখানে প্রেসিডেন্টের কিন্তু ভূমিকা রয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু সেখানে তোমার কিন্তু ডিটারমাইন করতে পারেন সেই মেম্বার্সের। কিন্তু এখানে মনে রাখবে দুটো জিনিস, অর্থাৎ এখানে কোন ক্ষেত্রে বলছি যার সাথে কিন্তু অ্যান্টি ডিফেকশনের সম্পর্ক নেই, অর্থাৎ আদার্স জেনারেলি আমি এখানে বলা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন বলা হচ্ছে। বাট যদি এটা দলের সঙ্গে, দল চেঞ্জ করার সঙ্গে রিলেটেড কোনো ইস্যু হতো, তাহলে কিন্তু কে ঠিক করতো? হাউসের গার্জিয়ান, লোকসভা স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান। এখানে কি বলেছে? ডিসাইড ডিসপুট রিগার্ডিং দ্য ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট। এটা কিন্তু আমরা বলছি জেনারেল সেন্সে, ডিফেকশন রিলেটেড কিন্তু নয় এটা। তাহলে আমি সেক্ষেত্রে কার অথরিটি রয়েছে? অবশ্যই কিন্তু প্রেসিডেন্টের। চলো পরের কোশ্চেন যাচ্ছি। হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? দেখো, সুপ্রিম কোর্ট আমাদের দেশের কিন্তু অ্যাপেক্স কোর্ট, শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দেবে সেটা সারা দেশেই তোমার কিন্তু একটা তার জাজমেন্টে অ্যাপ্লিকেবল, যে গুরুত্বটা লয়ের সমান, কেউ তাকে ইগনোর করতে পারে না। এবং তার নিচে আছে হাইকোর্ট, তার নিচে আছে সাবঅর্ডিনেট কোর্ট। এটা হচ্ছে আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেমের স্ট্রাকচার। এবং আমরা এটাও সবাই জানি যে সুপ্রিম কোর্ট হচ্ছেন আমাদের কনস্টিটিউশনের গার্জিয়ান, অভিভাবক। তাহলে এখানে কোশ্চেন, হুইচ আর্টিকেল প্রোভাইড ফর দ্য এস্টাবলিশমেন্ট, স্থাপন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্থাপন করতে হবে, এটা স্থাপনের কথা, তো এস্টাবলিশমেন্টের কথা বলছে কোন আর্টিকেল? আর্টিকেল 124। তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্ট সম্পর্কে কনস্টিটিউশনের কোন পার্টে আলোচনা করা হয়েছে? পার্ট হচ্ছে 5, আর্টিকেল নাম্বারটা হচ্ছে 124 থেকে 147, এবং এটা ইউনিয়ন লিস্টের সাবজেক্ট। তার মানে পার্ট দেখলাম, আর্টিকেল দেখলাম, লিস্ট দেখলাম। তার মানে বোঝো সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয় যদি কোনো ল তৈরি করতে হয়, একমাত্র কিন্তু অথরিটি পার্লামেন্টের। একটাই কারণ, ইউনিয়ন লিস্টের সাবজেক্ট। কোন আর্টিকেলে বললাম? আর্টিকেল 124-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশমেন্টের কথা বলা হয়েছে। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, মার্কিং করছি, জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া ইজ ডিরাইভড ফ্রম। দেখো, আমরা রিভিউ টার্মটা অনেক সময় ছোট থেকে পেয়েছি। কেন ছোট থেকে বলছি? মাধ্যমিকে তুমি নাম্বার কম পেয়েছো, খাতা রিভিউ করতে পাঠিয়েছো, এইচএস এ পাঠিয়েছো, কলেজে পাঠিয়েছো, ইউনিভার্সিটি পাঠিয়েছো, তাহলে রিভিউ এর সঙ্গে জড়িয়ে আছে আমার স্যাটিসফাই না হওয়ার বিষয়টা। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যদি একজন ভারতীয় নাগরিক হই, আমি কি রিভিউ করতে পারি? আমি কোর্টে গেছিলাম, আমি কোর্টের জাজমেন্টে স্যাটিসফাই নই, আমি কোর্টের জাজমেন্টটাকে রিভিউ করলাম আপার কোর্টে বা অন্য বেঞ্চে। তাহলে কাকে রিভিউ করলাম বলো? আমি কোর্টের জাজমেন্টটাকে আগে রিভিউ করতে পারি। হয়তো কোনো অ্যাক্ট পার্লামেন্ট পাস করেছে, সাইন হওয়ার পর অ্যাক্টটা হয়ে গেছে, আমি সেই অ্যাক্টটা ঠিক হয়নি, একটাও রিভিউ করা যেতে পারে। দেখুন, যে পার্লামেন্ট আইনটা তৈরি করেছে সেটা কিন্তু কোনোভাবে কিন্তু কনস্টিটিউশনকে কখনোই কিন্তু মান্যতা দেয় না। তার মানে সেটা আমি রিভিউ করতে পারি। তা প্রথমটা বললাম কোর্টের জাজমেন্ট, তারপর বললাম পার্লামেন্ট থেকে পাস হওয়া কোনো আইন। আর তোমার একটা মানে লাস্ট একটা এক্সাম্পল এখানে দেবো, সেটা হচ্ছে যে কোনো এক্সিকিউটিভ ডিসিশন। ধরো যে সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে যে এখানে এরা পুজো করতে পারবেন, ওরা করতে পারবে না, আজকে এরা বিসর্জন দিতে পারবে না, ওরা আজকে অমুক করতে পারবে। তার মানে কি, ধরো কোনো এক্সিকিউটিভ যে ডিসিশন নেওয়া হয়েছে, সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা ঠিক না বেঠিক জাজ করার জন্য তাকেও কিন্তু কোর্টের কাছে চ্যালেঞ্জ করা যেতে পারে। তাহলে প্রথম বলেছিলাম কোর্টের কোনো জাজমেন্ট, তারপর বললাম পার্লামেন্ট থেকে পাস হওয়া কোনো আইন, তারপর বললাম সরকারি সিদ্ধান্ত, তাকেও কিন্তু রিভিউ করা যেতে পারে যে দেখুন ঠিক কারণে হয়নি, চ্যালেঞ্জ করছি, যেটাকে শোধরান বা পাল্টান এই মামলা করে। তারপর এখানে বোঝা হচ্ছে যে ভারতবর্ষে এই জুডিশিয়াল রিভিউ, এই কনসেপ্টে তোমার নেওয়া হয়েছে কিন্তু ইউএস এর সংবিধান থেকে, ইউএস কনস্টিটিউশন। তার মানে আমরা কাকে রিভিউ করতে পারছি? একটা বললাম কোর্টের জাজমেন্ট, একটা বললাম পার্লামেন্ট থেকে পাস হওয়া কোনো অ্যাক্ট, আর একটা বললাম কোনো এক্সিকিউটিভ ডিসিশন। কেন রিভিউ করছি? কারণ সেই আইনটা বা সেই জাজমেন্টটা বা সেই সিদ্ধান্তটা ঠিক হয়নি বলে আমি মনে করি, তাই আমি কোর্টের কাছে অ্যাপিল করলাম যে কোর্ট আপনি বিচার করুন, এটা ঠিক না ভুল। যদি ঠিক বলে মনে হয় থাকবে, যদি বেঠিক বলে মনে হয় কোর্ট তাকে নাকচ করে রিজেক্ট করে দেবে। কনসেপ্টটা কোন দেশ থেকে নিয়েছি আমরা? ইউএস কনস্টিটিউশন থেকে কিন্তু ধারণাটাকে ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। চলো পরের কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 12, হুইচ এমার্জেন্সি হ্যাজ বিন প্রোক্লেম? দেখো, প্রোক্লেম কথা মানে হচ্ছে ঘোষণা করা, ডিক্লারেশন করা।
ম্যাক্সিমাম নাম্বারস অফ টাইমস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে সব থেকে বেশিরবার হয়েছে। দেখো এখানে দেওয়া আছে ন্যাশনাল, ফিনান্সিয়াল, প্রেসিডেন্ট রুল, আর এখানে আলাদা দেবো। তা দেখো প্রথম কথা, ফিনান্সিয়াল তো দেশে একবারও হয়নি। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি আজ অব্দি দেশে 3বার হয়েছে, 1962, 71 আর 75। কিন্তু প্রশ্নটা তো সেটা নয়, প্রশ্ন বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস যেটা আমাদের দেশে হয়েছে, সেটা দেখো প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন, যেটা আর্টিকেল 356-তে বলা আছে। তোমরা জানো কোন রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করছেন কে? অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেই রাজ্যের গভর্নর, কোন প্রেসিডেন্ট জারি করা হচ্ছে, সেটা যে গভর্নর যখন প্রেসিডেন্টকে রিপোর্ট দিচ্ছে যে প্রেসিডেন্ট দেখুন আমার রাজ্যে কনস্টিটিউশন মেনে সরকার চলছে না, তো গভর্নরের বা রাজ্যপালের এই রিপোর্টটা পাওয়ার পরে পাচ্ছেন প্রেসিডেন্ট সেই রাজ্যে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন জারি করতে। আবার এমনও যদি হয় যে রাজ্যপাল বা গভর্নর প্রেসিডেন্টকে কোনো রিপোর্ট দেয়নি, বাট প্রেসিডেন্টের ফিল হয়েছে সেই রাজ্যে ল অ্যান্ড অর্ডারটা খুবই ডিস্টার্বড, তাহলে তিনি কি গভর্নর রিপোর্ট না পেয়েও তার নিজের স্যাটিসফ্যাকশন আবার বেস করেও কিন্তু সেই নির্দিষ্ট রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল জারি করতে পারেন। তাহলে আজ অব্দি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম যেটা প্রথমে 1951 থেকে হয়েছিল, পাঞ্জাবে জারি করা হয়েছিল, প্রথম পাঞ্জাবে হয়েছিল। আজ অব্দি সারা দেশে প্রেসিডেন্ট রুল প্রায় 135 বারের মতন হয়ে গেছে। এবং তোমরা জানো ভেরি রিসেন্ট গত বছর ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট রুল জারি করা হয়েছিল মণিপুরে। এবং তোমরা জানো যে ভেরি রিসেন্ট কিন্তু আমি যখন তোমার সাথে কথা বলছি তার কদিন আগেই মণিপুরে কিন্তু প্রেসিডেন্ট রুল কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু ইলেক্টেড গভর্নমেন্টের হাতে আবার পাওয়ারটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সুতরাং মাথায় রাখবে যে বেশি কোনটা জারি হলে কোন এমার্জেন্সি আমরা দেখলাম প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন আজ অব্দি এতবার হয়েছে। চলো পরে কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেডারেল ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলেছে ভারতবর্ষের তোমার ফেডারেল ফিচার্স এর পার্ট। দেখো এখানে ফেডারেল ফিচার্স কথা মানে কি যুক্তরাষ্ট্রীয় একটা বৈশিষ্ট্য, যেমন ধরো প্রেসিডেন্ট, রাজ্যে আছে গভর্নর, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইউপিএসসি, এসপিএসসি, এই যে তোমার পার্টটা রয়েছে, সেন্ট্রালে পিএম কম, রাজ্যে সিএম কম। এটা হচ্ছে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা বৈশিষ্ট্য। তা প্রথম কথা, আমরা এখানে দেখো দেখতে কি পাচ্ছি, সিঙ্গেল সিটিজেনশিপ আছে, রিটেন কনস্টিটিউশন আছে, স্ট্রং সেন্টার আছে, বাই ক্যামেরাল লেজিসলেচার। তা ডিরেক্ট আমি অ্যান্সার গেলাম বাই ক্যামেরাল লেজিসলেচার, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। লক্ষ্য করো যে পার্লামেন্টের আপার হাউস আছে, রাজ্যসভা, লোয়ার হাউস লোকসভা, সেটা হচ্ছে ইউনিয়ন লেজিসলেচার। আবার রাজ্যে সেখানে স্টেট লেজিসলেচার, আপার হাউস কোন রাজ্যে আছে কাউন্সিল, লোয়ার হাউস অ্যাসেম্বলি। আবার যদিও সব রাজ্য তো বাই ক্যামেরাল নয়, তোমরা জানো যে রাজ্যে তোমার আপার হাউসটা আছে দ্যাট ইজ বাই ক্যামেরাল, না থাকলে ইউনিক্যামেরাল। তাহলে এটা হলো সেন্ট্রালের এক্সাম্পল, এটা হলো স্টেটের এক্সাম্পল। এটা হচ্ছে ভারতবর্ষে তোমার ফেডারেল স্ট্রাকচারসের একটা অন্যতম এক্সাম্পল। আমি কি বললাম? বাই ক্যামেরাল লেজিসলেচার। তাহলে বাই ক্যামেরাল কথা মানেটা কি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কেন লেজিসলেচার বলছি? কারণ পার্লামেন্টে দেশের জন্য ল তৈরি করা হয়, আর রাজ্যে সেই কনসার্ন রাজ্যের জন্য ল তৈরি করা হয়। তাহলে আমি যে পার্লামেন্টের মেম্বারদের কি বলে এমপি, আমি আর কি বলতে পারি? আইন প্রণেতা বা ল মেকার্স। আবার রাজ্যে যারা আছেন আইনসভা সদস্য, তাদেরকেও আমি ল মেকার বলতে পারি। তার মানে এমপিরা হচ্ছে সেন্ট্রালের ল মেকার, এমএলএরা হচ্ছে রাজ্যের। তাই এই দুটো পাশাপাশি আইনসভার উপস্থিতি রয়েছে, এটা হচ্ছে ভারতবর্ষের একটা অন্যতম এক্সাম্পল যুক্তরাষ্ট্র কাঠামো। এখানে কেন বাই ক্যামেরাল বললাম? কারণ দুটো হাউস রয়েছে, যদিও পার্লামেন্টটা বাই ক্যামেরাল, আর স্টেট আমরা কি দেখলাম সেটা বাই ক্যামেরাল হতে পারে, ইউনিক্যামেরাল হতে পারে। কিন্তু এক্সাম্পলটা কার? ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারসের। চলো পরে কোশ্চেন চলে যাই। 14 কোশ্চেন কি দেখতে পাচ্ছি? মানি বিল, অর্থ বিল ক্যান বি ইন্ট্রোডিউস অনলি ইন। দেখো মানি বিল যখন দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি রাজ্যসভা লোকসভা, তোমরা বুঝতেই পারছো এটা ন্যাচারালি বলছে আর্টিকেল 110। তাহলে 110 মানে কার? সেন্ট্রালের মানি বিল। এটা রাজ্য আছে, আর্টিকেল দেখা যায় আলাদা, স্ট্রাকচার তো সেম হবেই। তাহলে কি দিয়ে চিনতে হবে কোনটা কেন্দ্র কোনটা রাজ্য? আর্টিকেল নাম্বার দিয়ে। তাহলে এখানে বলেছে মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস অনলি ইন। দেখো যদি অর্ডিনারি বিল হতো, তাহলে অর্ডিনারি বিলের ক্ষেত্রে পার্লামেন্টের আপার হাউস রাজ্যসভা বা লোয়ার হাউস লোকসভা
দুটো হাউস সমান ক্ষমতা ভোগ করে, আমরা সবাই জানি। কিন্তু যেহেতু বলেছে মানি বিল, সেই ক্ষেত্রে একমাত্র লোকসভারই ক্ষমতাটা বেশি, এক্সক্লুসিভ পাওয়ার লোকসভার। কেন লোকসভার? কারণ আমরা, অর্থাৎ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি যারা 18 বছর বয়স হয়ে গেছে, আমরা লোকসভাতে ডিরেক্টলি ভোট দিচ্ছি। তাহলে অর্ডিনারি বিলের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ, উভয় হাউস, বোথ হাউসেস ইকুয়াল পাওয়ার ভোগ করছেন। যে কোনো হাউসে ইন্ট্রোডিউস হতে পারে অর্ডিনারি বিল, বাট মানি বিলের ক্ষেত্রে এক্সক্লুসিভলি সেই হাউসটারই গুরুত্ব বেশি যেখানে আমরা ডিরেক্টলি ভোট দিচ্ছি। আর আমরা ডিরেক্টলি কোথায় ভোট দিচ্ছি? লোকসভাতে। তাহলে মানি বিলটাকে কে পেশ করছেন লোকসভাতে? অর্থমন্ত্রী পেশ করছেন, ফিনান্স মিনিস্টার। তিনি অবশ্যই প্রেসিডেন্টের প্রায়র রিকমেন্ডেশন নিয়ে পেশ করছেন। কেন করছেন? কারণ আমরা সেখানে ডিরেক্টলি ভোট দিচ্ছি। আমরা মানে কারা? পিপল অফ ইন্ডিয়া, যেটা 18 বছর বয়স হয়ে গেছে, মানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তাহলে এখানে কার পাওয়ারটা দেখতে পাচ্ছি? লোকসভার গেল। চলো পরের কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 15, হু সার্টিফাই ওয়েদার এ বিল ইজ আ মানি বিল অর নট? কে সার্টিফাই করছেন কোন বিল মানি বিল কি মানি বিল নয়? আমি তোমাদের আগের কোশ্চেনে বলেছিলাম মানি বিলের আর্টিকেল নাম্বার দেখলাম 110, কোন হাউসে পেশ করা হচ্ছে দেখলাম লোয়ার হাউসে বাই দ্য ফিনান্স মিনিস্টার এবং উইথ দ্য প্রায়র রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের আগাম অনুমতি নিয়ে ফিনান্স মিনিস্টার পেশ করছেন লোকসভাতে। কেন? আমরা সেখানে ডিরেক্টলি ভোট দিচ্ছি তাই। কিন্তু এখানে কোশ্চেন বলেছে মানি বিল কি মানি বিল নয়, সার্টিফাইটা তোমার কে দেবে? দেখো একটা কথা, লোকসভা মানি বিলের ক্ষেত্রে অ্যাবসলিউট পাওয়ার ভোগ করছেন, তার মানে রাজ্যসভা মানি বিলের ক্ষেত্রে কোনো পাওয়ার নেই। যদি লোকসভা মনে করেছেন মানি বিলকে আপার হাউসে পাঠাবেন তো পাঠাবে, পাঠাবে না তো পাঠাবে না। আর লোকসভা যদি মনে হয় যাই পাঠায়, যদি কিছু বলে শুনি, আমি মানা না মানা আমার চয়েস, মানে লোকসভা বলছে। তাহলে অবশ্যই এই লোকসভাকে যে প্রিসাইড করেন স্পিকার, অর্থাৎ যে লোকসভার মেন গার্জিয়ান, তার একটা সার্টিফাইড কপি লাগবে যে এটা হচ্ছে মানি বিল। তা নিয়ে কোনো প্রশ্ন কখনোই কোনো কোর্টে উঠবে না। আর স্পিকার যাকে সার্টিফাই করবেন দ্যাট ইজ ফুল এন্ড ফাইনাল, কোনো ডাউট নেই। তাহলে কখন লাগবে? যদি আপার হাউসে পাঠানো হয়, না পাঠানো হয় লাগবে না। এবার ধরো তাহলে পাঠানো হলো, আপার হাউস যদি কোনো সুপারিশ করেছেন, লোয়ার হাউস সেটা একসেপ্ট করতে পারে বা নাও পারে। বাট মনে রাখবে তোমরা, যেদিনকে পাঠানো হলো তার থেকে ম্যাক্সিমাম 14 ডেজ, 14 দিনের মধ্যে বিলটাকে কিন্তু লোয়ারে ব্যাক করতেই হবে। লোয়ারে ব্যাক করলেও তো ভালো কথা, যদি নাও ব্যাক করে তাও ভালো কথা। কেন? যদি 14 ডেজ ওভার হয়ে যায়, মানে পাঠানোর দিন থেকে 14 দিন, আজকে যদি পাঠাই আজ থেকে 14 দিন যদি এটা না ফেরত আসে, ধরে নেওয়া হবে বিলটা পাস হয়ে গেছে এবং প্রেসিডেন্ট তাতে সই করতে বাধ্য। তাহলে দেখতে পারলে মানি বিলের ক্ষেত্রে তোমার কার সার্টিফিকেট লাগছে? অবশ্যই কিন্তু স্পিকার অফ লোকসভা সার্টিফাই যাকে করবেন, দ্যাট ইজ ফুল এন্ড ফাইনাল। চলো কোশ্চেন নাম্বার 16, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট? অর্থাৎ প্রেসিডেন্টের রিমুভালটা বলছে কোন আর্টিকেলের মধ্যে? দেখো নর্মালি প্রেসিডেন্টকে রিমুভাল করতে গেলে পার্লামেন্টের আপার হাউস, রাজ্যসভা বলো, লোকসভা লোয়ার হাউস বলো, দুটো হাউসের ইকুয়াল পাওয়ার। তারপরে প্রপোজালটা পার্লামেন্টের যে কোনো হাউস থেকে আনাতে পারে, যে কোনো মেম্বার্সরা, একদমই। এবং কারণটা খুব বিখ্যাত, তোমরা জানো যে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। কোন আর্টিকেলের মধ্যে বলা আছে প্রেসিডেন্টের রিমুভাল বা ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয়টা? খুবই ফেমাস, খুবই প্রয়োজনীয় একটা প্রশ্ন, আর্টিকেল 61। এবং লক্ষ্য রাখবে যেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছিল, মানে তোমার 61 যেটা হয়েছিল, অর্থাৎ হুইচ আর্টিকেল প্রোভাইড ফর রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট, যেটা অ্যামেন্ডমেন্টে হয়েছিল, অবশ্যই পার্লামেন্ট এটা করেছিলেন, অ্যামেন্ডমেন্ট ইনক্লুড করা হয়েছিল এই প্রসেসগুলোকে। এবং এই যে 60 আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে কিন্তু তোমার মেনশন করা আছে প্রেসিডেন্টের কিন্তু রিমুভাল সংক্রান্ত বিষয়টা। কিন্তু মনে রাখবে কোন আর্টিকেলের মধ্যে রিমুভাল থাকবে বা কোন আর্টিকেলের মধ্যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স থাকবে, এই ইন্ডিভিজুয়াল আর্টিকেলগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আমরা সবাই জানি কোন আর্টিকেলের মধ্যে কি উল্লেখ করা, কে করেছেন, পার্লামেন্ট করেছেন, ইনক্লুড করে গেছেন। এবং যদি মেইন আর্টিকেলের সঙ্গে কিছু চেঞ্জেস করতে হয়, সেটা পার্লামেন্ট করবেন। কিছু ক্লজ সাব ক্লজ এডিশন হয়, অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এডিশন করে পার্লামেন্ট করে। অ্যামেন্ডমেন্টটা হচ্ছে নতুন করে একটা ল তৈরি করা বা লটাকে রেকটিফিকেশন করার প্রসেস। তারপরে এটা কোন আর্টিকেলের মধ্যে এটা মেনশন করা আছে? আর্টিকেল নাম্বার 61 এর মধ্যে মেনশন করা আছে রিমুভাল প্রসেসটা। কারণটা কি দেখলাম?
কারণটা দেখলাম আমরা হচ্ছে এখান থেকে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, এবং সেখানে দেখতে পারলাম যে পার্লামেন্টের দুটো কক্ষের কিন্তু সমান ক্ষমতা কিন্তু আছে প্রেসিডেন্টের কিন্তু রিমুভালের ক্ষেত্রে। চলো পরে কোশ্চেন যাওয়া যাক। দ্য মিনিমাম এজ টু বিকাম এ মেম্বার অফ রাজ্যসভা। সহজ প্রশ্ন, যদি তোমাদের জিজ্ঞেস করা হয় আচ্ছা প্রধানমন্ত্রী হতে গেলে এজ কত লাগে, বা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে এজ কত লাগে মিনিমাম, আমরা সবাই বলতে পারি মিনিমাম বয়স তো তাহলে 25, ম্যাক্সিমাম কত, নো লিমিটেশন, ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই। কিন্তু এখানে প্রশ্নটা করেছে রাজ্যসভার সদস্য হতে গেলে আমার মিনিমাম কত বয়স লাগে। দেখো এটা ভেবো না যে আমরা সবসময় বয়স্ক লোকজন দেখে অভ্যস্ত বলে বলে সবসময় এজেড পার্সনই হবে, তা নয় কিন্তু। মনে রাখো রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম বয়স 30 বছর, সেটা লোকসভায় হচ্ছে 25 বছর। তাহলে লোকসভায় লাগে 25, রাজ্যসভায় লাগে 30। লোকসভা পার্লামেন্টের নিম্নকক্ষ লোয়ার হাউস, রাজ্যসভা পার্লামেন্টের উচ্চকক্ষ মানে আপার হাউস। তাহলে যদি তোমার জিজ্ঞেস করি প্রধানমন্ত্রী হতে গেলে, কেন্দ্রীয় মন্ত্রী হতে গেলে মিনিমাম বয়স কত, তোমরা বলছো 25, ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই। কিন্তু মনে রাখবে যার বয়স 30 বছর হয়ে গেছে সে কিন্তু যে কোনো কক্ষের কি রাজ্যসভা কি লোকসভা যে কোনো কক্ষের মেম্বার হতে পারবে। আর যার বয়স 30 হয়নি কিন্তু 25 হয়েছে তার কাছে কন্ডিশন একটাই, তো লোকসভা। তাহলে উত্তর কি দেখলাম, অপশন বি উত্তর পেলাম হচ্ছে আমরা 30 বছর রাজ্যসভার মেম্বার হতে গেলে বয়স লাগে। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি। দেখো আমরা আগে এরকম কোশ্চেন পেয়েছিলাম নট এ ডিপিএসপি টাইপের, ঠিক তার সঙ্গে রিলেটেড কিন্তু দেখো আছে ফান্ডামেন্টাল ডিউটি, অর্থাৎ মৌলিক কর্তব্য নয়। দেখো এখানে প্রথম কথা সেফগার্ড, আগে আমি ডিউটি সম্পর্কে তোমরা কোন পার্টে পড়েছো দেখো, ডিউটি তোমরা পার্ট পড়েছিলে হচ্ছে 4A, আর্টিকেল পড়েছিল 51A, তোমরা পড়েছিলে ইনিশিয়াল ছিল 10 ফান্ডামেন্টাল ডিউটিস, পরে 1 অ্যাড হলো, অ্যাট প্রেজেন্ট 11 ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তাহলে যখন তোমরা 11 ডিউটিসটা পড়েছিলে মনে করে দেখো তোমরা ঠিক এইভাবে পড়েছিলে, আর্টিকেল 51A বি সি ডি করতে 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 তোমরা 51K তে গিয়ে লাস্ট পড়েছিলে। তাহলে এই 11 ডিউটিস এর মধ্যে কোনটা এখানে কিন্তু রং ইনক্লুড করা আছে, অর্থাৎ ডিউটি নয়। দেখো সেফগার্ড পাবলিক প্রপার্টি, সরকারের সম্পত্তিকে বাঁচানো, এটা অবশ্যই আমাদের ডিউটির মধ্যেই পড়ছে। প্রমোট হারমোনি, অর্থাৎ বুঝতেই পারছো একটা সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব রক্ষা করা, জাত বা ধর্ম বর্ণ নির্বিশেষে, এটাও ডিউটির মধ্যে পড়ছে। আচ্ছা, টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট, পরিবেশ বাঁচাও, গাছপালা লাগাও, ওয়াইল্ড অ্যানিমেল বাঁচাও, এগুলো সবাই ডিউটির মধ্যেই পড়ছে। বলছে নট এ ডিউটি ভোট ইন ইলেকশন, অবশ্যই কিন্তু আমাদের যে 11টা ডিউটিস আছে 51A থেকে আপাতত তার মধ্যে কিন্তু ভোট ইন ইলেকশন কিন্তু কোথাও ডিউটির মধ্যে কিন্তু মেনশন করা নেই। আর ডিউটিটা যখন 4A দেখতে পাচ্ছ, এই আর্টিকেল দেখতে পাচ্ছ, তোমরা সবাই জানো তো অরিজিনালি ছিল না, তাকে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কিন্তু অ্যাড করা হয়েছিল ডিপিএসপির সঙ্গে, যার ফলে কিন্তু ডিপিএসসি পার্ট ছিল 4, ডিউটি 4A, ডিপিএসপি আর্টিকেল ছিল 36 to 51, এটা 51A। তাহলে ডিপিএসপি এবং ডিউটি দুটোই কিন্তু একটা ফ্যামিলির অঙ্গ, সুতরাং যে যে পজিটিভ কথাগুলো ডিপিএসপি সম্পর্কে বলা হবে ডিউটি গুলো সেম একই হবে। এবার যদি বলা যায় ইন ফিউচার কি তাহলে ডিপিএসপির সঙ্গে ডিউটি অ্যাড হয়েছে, এদের পরিবার কি আরো বাড়তে পারে? হ্যাঁ বাড়তেই পারে, এর সঙ্গে অ্যাডিশন হবে, কে বাড়াবে? পার্লামেন্ট অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। অ্যামেন্ডমেন্টটা কি জিনিস? ল তৈরি করার একটা পদ্ধতি, কি হয় আইদার কিছু যুক্ত হবে মানে ইনক্লুড হবে, বা বাদ যাবে মানে এক্সক্লুড হবে, বা অল্টারেশন চেঞ্জ হবে। যখন সেটা পার্লামেন্টের দুটো হাউস থেকে পাস হবে এবং প্রেসিডেন্ট সাইন করবেন তখন সেটা হবে অ্যাক্ট, না করলে বিল। তাহলে তো উত্তর পেলাম, উত্তর কোনটা পেলাম, ভোট ইলেকশন এটা আমাদের মৌলিক কর্তব্য নয়। 19 কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ সেকুলার স্টেট ইন ইন্ডিয়ান ইমপ্লাইজ। দেখো প্রথম কথা আমাদের সেকুলার স্টেট কথা মানে হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেটা কিন্তু আমাদের যে আদি সংবিধান যখন মেকাসা তৈরি করে গেছিলেন সেখানে ছিল না। এই সেকুলার স্টেটের কনসেপ্টে বা সেকুলার ধারণাটাকে পার্লামেন্ট যুক্ত করেছিলেন 1976, 1976, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে। কেন করেছিলেন? কারণ পার্লামেন্ট হয়তো মনে করেছিলেন যে ভারতবর্ষের মেকারদের যে আইডিওলজি সেকুলার ধারণাটাকে প্রোটেক্ট করার জন্য
এগুলোকে যুক্ত করা হয়েছিল। যদি যুক্ত করা না হতো তাহলে কি কোথাও কমিউনালের সাম্প্রদায়িক হওয়ার একটা কিন্তু কোনো একটা চান্স ছিল, যে কারণে কিন্তু কমিউনাল শব্দটা কিন্তু তোমার কিন্তু যদি না আসতে পারে, যে কারণে সেকুলার টার্মটা কিন্তু পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে তোমার যুক্ত করেছিল কবে, 1976 সাল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু এখানে বলেছে কোন কনসেপ্টটা এর সঙ্গে ইমপ্লাই করছে। দেখো প্রথমটা কি আছে, স্টেট হ্যাজ ইটস ওন রিলিজন। যদি তোমার রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকবে, সেকুলার হতে পারে না। স্টেট ফেভার ওয়ান রিলিজন, একটা ধর্মকে ফেভার করবে, গুরুত্ব দেবে, হতে পারে না। স্টেট শোজ ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ান্স, এই দেখো অ্যান্সার হয়ে গেছে, সব ধর্মকে সম্মান দেবে। তার মানে আমার দেশে সব ধর্ম থাকবে, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ সব থাকবে, কিন্তু আমি রাষ্ট্র বা সরকার, আমি সব ধর্মকে সমান গুরুত্ব দেব। কোনো একটা নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দেবো, বাকিদেরকে ফেলনা ভাববো, সেটা কখনো সেকুলার কান্ট্রি এক্সাম্পল হতে পারে না। তাহলে বুঝবে সেকুলার কান্ট্রি মানে সব ধর্মই থাকবে এবং সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মের গুরুত্ব থাকবে না, সব ধর্মের প্রতি রাষ্ট্রের বা সরকারের সমান দৃষ্টিভঙ্গি বা গুরুত্ব থাকবে। অ্যান্সার কি করলাম? সি। চলো কোশ্চেন নাম্বার 20, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লোয়ার দ্য ভোটিং এজ, দেখো লোয়ার্ড বলেছে, কমিয়ে দেওয়া হয়েছিল, দ্য ভোটিং এজ ফ্রম 21 to 18, এটা এখন আমাদের আছে 18। তাহলে লক্ষ্য করে দেখো তোমার আমাদের এখন 18 হচ্ছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, যারা আমাদের 18 বছর বয়স হয়ে গেছে, আমরা পার্লামেন্ট ইলেকশন, স্টেট লিস্ট ইলেকশন, লোকাল বডি ইলেকশন ভোট দিতে পারি। এই বয়সটা বাড়ানো কমানো কার হাতে? একটু আগে তোমাদের বিল এক বহুবার বলেছি না, যে পার্লামেন্ট করলে করতেই পারে, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু 21 থেকে 18 করার মধ্য দিয়ে কিন্তু একটা বড় মেসেজ ছিল ভারতবর্ষের যুবক যুবতী সম্প্রদায়কে, যাতে তারা প্রত্যেকে যাতে এই নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজের গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন। ভারতবর্ষের মতো একটা বৃহৎ ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রত্যেকের অংশগ্রহণ মতামতটা প্রকাশ করাটা। যেটা তোমার কিন্তু হয়েছিল 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে হয়েছিল 1988 সালে 88, যেটা 89 গিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট হলো। তার মানে বোঝো অ্যাক্ট হলো 88-এ, ইমপ্লাই হলো 89-এ। তাহলে একটা কে পাস করলেন? পার্লামেন্ট। কোন সালে? 1988। কোন সালে বাস্তবায়ন হলো, ইমপ্লিমেন্টেশন হলো? 1989। কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল? 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল। কি হলো? বয়সটা কমানো হলো 21 থেকে 18। আমি 18টাকে কি বলতে পারি? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তাহলে কি পার্লামেন্ট ইলেকশন, লোকসভাতে বা স্টেট লিস্ট ইলেকশন অ্যাসেম্বলিতে বা লোকাল বডি ইলেকশনে ভোট দেওয়ার মিনিমাম বয়স কত? একটা অ্যান্সার হবে 18। আর যদি ভবিষ্যতে বাড়ানো বা কমানো হয় কি করবেন? অবশ্যই পার্লামেন্ট অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। অ্যান্সার কি করলাম? সি, লোয়ার্ড করা হলো 21 থেকে 18। কোশ্চেন নাম্বার 21, হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য ফিনান্স কমিশন। দেখো ফিনান্স কমিশন প্রত্যেকেই জানবে, ফিনান্স কমিশন হচ্ছে কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি। তাহলে সংবিধানে এটা বলা আছে ফিনান্স কমিশন সম্পর্কে, কোন আর্টিকেলে? 280। এবার কনস্টিটিউশন যখন বলা আছে, আর্টিকেল নির্দিষ্ট করে বলা আছে 280, যার কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে রেভিনিউটাকে ডিস্ট্রিবিউশন করতে কিন্তু রিকমেন্ডেশন করা। তার মানে কেন্দ্র রাজ্যকে কতটা রেভিনিউ তোমার সাপ্লাই করবে সেই ব্যাপারে রিকমেন্ডেশন করছেন কে? তোমার কিন্তু ফিনান্স কমিশন, যাকে প্রতি 5 বছর পর পর কিন্তু তোমার গঠন করছেন কে? এখানে অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো যদি বলে প্রশ্ন জিজ্ঞেস করা হয় ফিনান্স কমিশন অফ ইন্ডিয়াকে কে গঠন করছেন বা এস্টাবলিশ করছেন, তো দেবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আফটার এভরি 5 ইয়ার্স। এবং কাজটা কি? কাজ তোমরা বলছো জাস্ট টু ডিস্ট্রিবিউশন দ্য রেভিনিউ বিটুইন ইউনিয়ন গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে কর বিভাজন করতে সে কিন্তু সাহায্য করছে। এবং লক্ষ্য করে দেখো এখন আমাদের যদিও 15 ফিনান্স কমিশন কাজ করছে, বাট তার কিন্তু সময় শেষ হয়ে এসছে, কারণ আগামী 1 এপ্রিল থেকে তোমার নতুন অর্থাৎ 16 ফিনান্স কমিশন সে তোমার কিন্তু দায়িত্বভার গ্রহণ করছে। অর্থাৎ মনে রাখবে যে প্রতি 5 বছর পর পর ফিনান্স কমিশন কে গঠন করছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কাজটা কি হলো? কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে রেভিনিউটাকে ডিস্ট্রিবিউশন করতে সুপারিশ করা। এবং এটা কি বডি বললাম? এটা হচ্ছে একটা সাংবিধানিক বডি, কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশন আর্টিকেল 280 মধ্যে মেনশন করা আছে। অ্যান্সার কি করলাম? সি,
তাহলে কোন আর্টিকেলে বলছে ফিনান্স কমিশন? আর্টিকেল 280। 280 দিয়ে কোন ফিনান্স কমিশন? সেন্ট্রাল ফিনান্স কমিশন। 110 দিয়ে কোন মানি বিল? সেন্ট্রাল মানি বিল। তোমরা একটু মাথায় রাখবে, আর্টিকেল দেখে চিনতে চেষ্টা করবে এটা কেন্দ্রের কথা বলেছে নাকি রাজ্যের কথা বলেছে। কারণ আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচারসে চেনার রাস্তা একটাই, কনসেপ্ট সেম হলেও কিন্তু মনে রাখতে হবে আর্টিকেল কখনোই সেম হতে পারে না, কারণ আর্টিকেলটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কন্টেন্টের নিজস্ব আইডেন্টিটি। চলো পরে কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 22, হুইচ বডি অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন ম্যাটার্স অফ ডিসকোয়ালিফিকেশন অফ এমপিস? অর্থাৎ কোন বডিটা অ্যাডভাইস করছে প্রেসিডেন্টকে ডিসকোয়ালিফিকেশন অফ এমপিস, এমপিসদের ডিসকোয়ালিফাই করার ক্ষেত্রে। সিমিলার টাইপের কোশ্চেন একটু আগে বলেছিলাম, সূক্ষ্ম পার্থক্যটা যদি জেনারেলি কোনো অ্যান্টি ডিফেকশন রিলেটেড কেসেস না হয়, দল ত্যাগ বিরোধী সংক্রান্ত যদি কোনো কেসেস না হয়, তাহলে আদার যদি কোনো ইস্যুস থাকে তো সেক্ষেত্রে কে ঠিক করছেন? প্রেসিডেন্ট। কিন্তু যদি সেটা অ্যান্টি ডিফেকশন রিলেটেড হয় তাহলে কিন্তু জানবে হাউসের গার্জিয়ান তোমার কিন্তু সেক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছেন। গার্জিয়ান বলতে গেলে লোকসভা হলে স্পিকার, রাজ্যসভা হলে চেয়ারম্যান। এখানে বলেছে মানে কোন বডি অ্যাডভাইস করছে, দেখো সিদ্ধান্ত নিচ্ছে না কিন্তু বলেছি অ্যাডভাইস করছে, লক্ষ্য করো। হুইচ বডি অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন ম্যাটার্স অফ ডিসকোয়ালিফিকেশন এমপিস। দেখো সিদ্ধান্ত গ্রহণ করা যে তোমরা তোমাদের মেম্বারশিপ লস্ট হয়ে গেল এই সিদ্ধান্ত আমি নিচ্ছি, আর অ্যাডভাইস করা এক জিনিস নয়। তো এখানে যেহেতু বলেছে এমপিদের ব্যাপারে, এখানে অ্যাডভাইসটা কে করতে পারে? অবশ্যই ইলেকশন কমিশন করতে পারেন। তাহলে আমি এখানে আরেকবার তোমাদের যদি কোনো ডাউট থাকে মিটিয়ে নাও, জেনারেলি সিদ্ধান্ত কে নেয়? সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট। কিন্তু যদি সেটা অ্যান্টি ডিফেকশন রিলেটেড হয়, দলত্যাগ বিরোধী সঙ্গে বিষয় হয়, তাহলে লোকসভা হলে পরে স্পিকার, রাজ্যসভা হলে পরে চেয়ারম্যানের সিদ্ধান্ত যে তারা তাদের মেম্বারশিপ রাখবেন কি কাটবেন তাদের ব্যাপার। কিন্তু এখানে বলেছে অ্যাডভাইস কে করছে? অ্যাডভাইসটা অবশ্যই ইলেকশন কমিশন। অবশ্যই তার এখানে রোলটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অ্যাডভাইসের অথরিটি কিন্তু তার এখানে আছে। মাথা রাখবে কোশ্চেনটা আমরা কি বললাম, অ্যাডভাইস করছে ডিসকোয়ালিফিকেশন ব্যাপারে এমপিদের ইলেকশন কমিশন। ডিসিশন কে হতো? তো এখানে আমরা বলতে পারতাম অ্যান্টি ডিফেকশন হলে পরে স্পিকার বা চেয়ারম্যান, আদার যদি হয় জেনারেলি প্রেসিডেন্ট। চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি। Which of the following is the non-justiciable part of the constitution? Non-justiciable part, দেখো যদি আমি জাস্টিসেবল বলতাম সেটা কিন্তু কোর্টের কাছে বিচারযোগ্য, যেমন ফান্ডামেন্টাল রাইটস। আমি যদি আমার মৌলিক অধিকার না পাই, আমি কোর্টে যাচ্ছি, কোর্টকে বলছি যে কোর্ট দেখুন আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। কোর্টের যদি মনে হয় যে হ্যাঁ সত্যি আমার আবেদনটা ন্যায্য, তো কোর্ট কি করবে? আমাকে আমার অধিকারটা পাইয়ে দেবে। তার কারণ রাইটস হলো জাস্টিসেবল, মানে বিচারযোগ্য, তাই কোর্টের দ্বারা প্রয়োগযোগ্য, কোর্ট পাইয়ে দিচ্ছে। নন জাস্টিসের কথা মানে যেখানে কিন্তু কোর্ট কোনোভাবে কিন্তু এনফোর্স করতে পারছে না, প্রয়োগ করতে পারছে না। যার উদাহরণ হলো নির্দেশমূলক নীতি, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, আর ফান্ডামেন্টাল ডিউটিস, সেগুলো কিন্তু কখনোই কোর্টের দ্বারা প্রয়োগযোগ্য নয়। তাহলে এখানে বলেছে পার্ট, বলেছে নন জাস্টিস পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আমরা কোনটা অ্যান্সার করবো এখান থেকে? আমরা এখানে অ্যান্সার করতে হবে দুটোকে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালও হবে আর ডিউটিসও হবে। আমি এখানে অ্যান্সার এটা করে দিলাম, তার কারণ যেহেতু ডিরেক্টিভ প্রিন্সিপালের সঙ্গে ডিউটিটা ইনক্লুড করা আছে, তাহলে কোনো ক্ষেত্রেই যদি এটা কোনো রকম ভাবে ব্যাপার ঘটেছে যে না হয়তো ঠিক প্রয়োগ হচ্ছে না, অ্যাপিল করার অপশন নেই। কেন? তার কারণ এটা হচ্ছে নন জাস্টিসেবল, নন এনফোর্সেবল। তাহলে আবার বলছি, কোনটা জাস্টিসেবল? ফান্ডামেন্টাল রাইটস। কোনটা নন জাস্টিসেবল? ডিপিএসপিস। কোনটা এনফোর্সেবল? ফান্ডামেন্টাল রাইটস। কোনটা নন এনফোর্সেবল? ডিপিএসপিস। কে এনফোর্স করতে পারছে? কোর্টস। কোর্টস বলা মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। কেন এনফোর্স করতে পারছেন? তার কারণ সে জাস্টিসেবল এবং এনফোর্সেবল। কেন পারছে না? কারণ নন জাস্টিসেবল, নন এনফোর্সেবল, মানে কি কোর্টের দ্বারা বিচারযোগ্য নয়, প্রয়োগযোগ্য নয়। চলো কোশ্চেন নাম্বার 24 হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাডেড দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, তিনটে শব্দ যুক্ত করেছিল। এই কোশ্চেনটা অতি সহজের প্রশ্ন, সবাই পেরেছো। তোমরা প্রিয়াম্বেল পড়তে গিয়ে এটাকে পেয়েছিলে। প্রিয়াম্বেল মনে করে দেখো যে অরিজিনালি তিনটে শব্দ ছিল, পরে প্রিয়াম্বেল আজ অব্দি একবারই অ্যামেন্ডমেন্ট হলো, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং সেটা সাল ছিল 1976, যেখানে তিনটে ওয়ার্ডস অ্যাডিশন হলো। কি কি ওয়ার্ড অ্যাডিশন হলো? সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, সোশ্যালিজম মানে সমাজতন্ত্র,
ইন্টিগ্রিটি অর ফেটার্নিটি মানে সৌভ্রাতৃত্ব। তাহলে কে যুক্ত করেছিল? পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে কোন সালে? 42 অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল 1976। কি কি যুক্ত হয়েছিল? সোশ্যালিস্ট মানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, ইন্টিগ্রিটি মানে সৌভ্রাতৃত্ব। কে অ্যাড করেছিল? পার্লামেন্ট। কার মধ্যে অ্যাড করেছিল? প্রিয়াম্বেলের মধ্যে। তাহলে মুছে রাখবে প্রিয়াম্বেল কোন সালে অ্যামেন্ডমেন্ট হলো, কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, কি কি শব্দ আসলো, আগে কি কি ছিল। চলো অ্যান্সার কি করলাম তাহলে এখান থেকে? সি 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। চলো নেক্সট কোশ্চেন 25, হুইচ অফ দ্য ফলোইং কেসেস ইজ রিলেটেড টু দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। দেখো বেসিক স্ট্রাকচার কথার মানে হলো মূল কাঠামো, ডক্ট্রিন কথা মানে হচ্ছে একটা তোমার রায় বলতে পারো, সেটা কার থেকে আসছে। এবার অবশ্যই সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম জাজমেন্টের মধ্য দিয়ে, বিভিন্ন কেস তোমার অবজারভেশনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের থেকে এই ডক্ট্রিন গুলো জন্ম হয়। ইন ফিউচার আরো ডক্ট্রিন বিভিন্ন সময় আসতে পারে, এবং যেগুলো সাধারণত বলতে পারো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ডক্ট্রিনের বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বলেন বিভিন্ন জাজমেন্টের মধ্য দিয়ে, ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, দেখো প্রথমত বেসিক স্ট্রাকচার কথার মানেটা কি? মূল কাঠামো। অরিজিনালি কনস্টিটিউশনে কোনোদিনই বেসিক স্ট্রাকচার ছিল না, যাকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মূলত কেশবানন্দ ভারতী কেস, দেখো এখানে উত্তরটা আমি মার্কিং করেই দিচ্ছি, কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা, ভার্সেস স্টেট অফ কেরালা, স্টেটস অফ কেরালা 1973। ওই সালে এই ব্যক্তির সঙ্গে যখন কেরালার মামলা চলছিল, তখন এই বেসিক স্ট্রাকচার শব্দটা প্রথমবার উচ্চারিত হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। ভেবো না দুম করে প্রথমবার বলা হলো কেন, না, সুপ্রিম কোর্ট আমার এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? 50তেই হয়ে গেছিল। তারপর থেকে বিভিন্ন কেস জাজমেন্ট করতে গিয়ে সুপ্রিম কোর্টের কথা ফিল হয়েছে, একটা অনুভব হয়েছে যে সংবিধানের একটা লিমিটেশন থাকা উচিত, যে কতটা সংশোধন করা যাবে বা কতটা যাবে না। সেই চিন্তা ভাবনা করতে 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 করতেই 1973 সালে এই কেসে প্রথম তার মুখ থেকে বেরোলো বেসিক স্ট্রাকচার ধারণা। এবং এই বেসিক স্ট্রাকচারের মধ্যে সুপ্রিম কোর্ট যাকে যাকে রেখেছেন, জায়গা দিয়েছেন, যেমন ধরো একটা এক্সাম্পল যদি, যে ভারতবর্ষের তোমার সেকুলারিটি কি, ওখানে জায়গা দিয়েছেন। প্রিএমবেলের মধ্যে যতগুলো ওয়ার্ডস আছে, ওয়ার্ড শব্দগুলোকে জায়গা দিয়েছেন। আমাদের রুল অফ ল, আইনি শাসন জায়গা দিয়েছেন। জুডিশিয়াল রিভিউ জায়গা দিয়েছেন। একটা বড়সড় লিস্ট আছে এই বেসিক স্ট্রাকচারের মধ্যে। তাহলে যেগুলোকে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার রেখেছেন, ডিটারমাইন করেছেন, মানে কি জন্ম দিয়েছেন, রক্ষা করছেন সুপ্রিম কোর্ট এই বেসিক স্ট্রাকচারের মধ্যে যেগুলো আছে লিস্টের মধ্যে, তাকে কখনোই পার্লামেন্টের পক্ষে মডিফাই করা, অ্যামেন্ডমেন্ট করা পসিবল নয়। পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করুক, ফান্ডামেন্টাল রাইট করুক, সব পারবে এক্সেপ্ট দ্য বেসিক স্ট্রাকচার। এবার যদি বলো যে তাহলে কি বেসিক স্ট্রাকচারের মধ্যে সুপ্রিম কোর্ট চাইলে পরে ইন ফিউচার আরো কিছু ইনক্লুড করতে পারেন? উত্তরটা নিশ্চয়ই পারেন। সুপ্রিম কোর্ট করার কে? কারণ সুপ্রিম কোর্ট আমাদের কনস্টিটিউশনের গার্জিয়ান। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করেছেন যে পার্লামেন্ট তোমার পাশ করা আইনটা ঠিক, তো ঠিক। যদি পার্লামেন্ট তোমার পাশ করা ঠিক নয়, তা সুপ্রিম কোর্ট বলতে পারে আইনটা তুমি রেকটিফাই করো, বা সব থেকে কঠিন সিদ্ধান্ত বাতিল পর্যন্ত করতে পারে। সেই সুপ্রিম কোর্ট যাকে যাকে বেসিক স্ট্রাকচারের মতো রেখেছেন, তাকে টাচ করার ক্ষমতা কোনো গভর্নমেন্টের নেই, পার্লামেন্টের নেই। তাকে জন্ম দিয়েছেন সুপ্রিম কোর্ট, আগে রাখছেন সুপ্রিম কোর্ট, ইন ফিউচার যদি মনে হয় আরো কিছুর মধ্যে আনবেন, ঠিক করবেন সুপ্রিম কোর্ট। তাহলে বেসিক স্ট্রাকচার আছে বলেই কিন্তু আমাদের সংবিধানের মেকার্স, তাদের আইডিওলজি, তার ইচ্ছা সবকিছু কিন্তু নিরাপদ আছে বলে আমাদের মনে হয়। তাহলে এর রক্ষা করতে কে, জন্মদাতাকে দেখলাম, একমাত্র সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কোন কেসে প্রথমবার বলা হলো? আমরা অ্যান্সার করলাম অপশন বি, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, সালটা ছিল 1973। তো সব অ্যামেন্ডমেন্ট করতে পারলেও বেসিক স্ট্রাকচারকে কখনোই পার্লামেন্টের পক্ষে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা পসিবল নয়। বাকি সব সংশোধন চাইলে করতে পারে এক্সেপ্ট বেসিক স্ট্রাকচার। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা আমাদের যে প্রশ্নগুলো আমরা করলাম তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে মূলত আমরা আরআরবি থেকে মাথা রেখে করেছিলাম, সেগুলো আশা করি হেল্পফুল হবে। এবং তোমরা যতটা সম্ভব প্র্যাকটিস করবে, এগুলো ডিসকাশন করবে, তোমাদের ততটাই ভালো হবে। এবং তোমরা সঙ্গে থাকো, যুক্ত থাকো অটো একাডেমির বদমা চ্যানেলের সঙ্গে। চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ক্লাসের আপডেটটা পাওয়ার জন্য। ততক্ষণের জন্য
অপেক্ষা করো পরবর্তী ক্লাসের জন্য।